পাহাড় আর সমুদ্র তো তোমাদের অনেক ঘোরালাম। আজকে আমি তোমাদের নিয়ে যাব নর্থ বেঙ্গলের ডুয়ার্স ভ্রমণে। অ্যাটলাস কিন্তু আমরা দর্শন পেলাম, যেটা দেখার জন্য এখানে আসা। এক সিংহ গন্ডার এখানে মনে হয় জল খেতে এসছে। সাথে কিন্তু ইনক্লুডেড থাকছে ভুটান ভ্রমণ। এবারে ভাবছো ডুয়ার্সের সাথে এত হঠাৎ ভুটান কোত্থেকে চলে এলো। আসলে আজকে আমি তোমাদের 3 রাত 4 দিনের একটা প্যাকেজ শেয়ার করতে চলেছি, যার মধ্যে থাকছে ডুয়ার্স ভ্রমণ, ভুটান, জঙ্গলে জিপ সাফারি এবং পার্শ্ববর্তী আরো বিভিন্ন স্থান। নিচে কিন্তু নদী বয়ে যাচ্ছে, ব্রিজটা কিন্তু দুলছে, ঠিক আছে। এরকম ভিউ আজ পর্যন্ত আমি কোনো জায়গায় দেখিনি, সত্যি অপূর্ব। এবং তোমাদের এমন একটা হোমস্টে খোঁজ দেবো যেখানে তোমরা মাত্র 1200 টাকা খরচ করে পাবে 4 বেলা খাওয়া দাওয়া সময় থাকার ব্যবস্থা। ডুয়ার্সের মধ্যে এত কম খরচে থাকা খাওয়ার ব্যবস্থা আমার মনে হয় না আর কোথাও আছে বলে। আর প্যাকেজের খরচা কত সেটা কিন্তু একদম সাধ্যের মধ্যে। পুরো ভিডিওটা দেখো, সবকিছু কিন্তু বুঝতে পেরে যাবে। চলো ভিডিওটা শুরু করছি একদম শিয়ালদহ স্টেশন থেকে। আজকের ভিডিওটা শুরু হচ্ছে শিয়ালদহ স্টেশন থেকে। আর আজকে কিন্তু আমার ডেস্টিনেশন নর্থ বেঙ্গলের ডুয়ার্স। 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, এই ট্রেনটা করেই আমরা যাব। 7:40 কিন্তু ট্রেনটা রয়েছে। 12 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেন ছাড়বে। এই ট্রেনে রয়েছে টোটাল 22টা হল্ট, আর কালকে মোটামুটি 8:30 নাগাদ কিন্তু ট্রেনটা পৌঁছে দেবে আমাদের ফালাকাটায়। তো বন্ধুরা, ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তো আজকে আর বেশি কথা বলছি না, কারণ স্লিপারে এমনি বেশি ভিড় আছে। তো আমি কালকে আবার সকালে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো, গুড নাইট, গুড মর্নিং গাইস। কিছুক্ষণ আগে এনজিপি ক্রস করলাম, আর বাইরে কিন্তু সেই ঠান্ডা, আর সেই ঠান্ডাটা কিন্তু আমি একদম দরজার সামনে দাঁড়িয়ে উপভোগ করছি। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের স্টেশন চলে আসবে। ট্রেন কিন্তু এখন প্রায় 1.5 ঘন্টার মতো লেট রয়েছে। দেখা যাক কতক্ষণ লেটে পৌঁছয় আমাদের গন্তব্যস্থলে। শিয়ালদহ থেকে 660 কিলোমিটার ডিস্টেন্স ক্রস করে এই মুহূর্তে কিন্তু আমরা চলেছি আমাদের গন্তব্যস্থল ফালাকাটা স্টেশন। দেখতেই পাচ্ছ, ট্রেন কিন্তু প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো লেট করেছে। এই হচ্ছে ফালাকাটা স্টেশনের বাইরের পরিবেশ। আমাদের ট্রেন কিন্তু আমাদের স্টেশনে নামিয়ে দিয়ে নিজের গন্তব্যে দিকে এগিয়ে যাচ্ছে। যাই হোক, এখন কিন্তু আমাদের স্টেশন থেকে বাইরে যেতে হবে। বাইরে কিন্তু গাড়ি অলরেডি চলে এসছে, আমাদের রিসোর্ট থেকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই গাড়ি করে সবার প্রথমে আমরা যাবো গেস্ট হাউসে। এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়ি ভাড়া কিন্তু আমাদের পড়েছে 1000 টাকা। আমি যেটুকু শুনলাম, দাদা যেটা বললেন যে হাসিমারা স্টেশন অথবা এনজিপি থেকেও কিন্তু পিক আপ নেওয়া হয়, তবে সেখানে চার্জটা একটু বেশি লাগে, 1500 টাকা করে চার্জ পড়বে তখন। তো বন্ধুরা, এসে গেছি কিন্তু আমরা আমাদের রিসর্টে। রিসর্টের এরিয়াটা তোমরা একবার দেখো, পুরো সুপুরি বাগানের মধ্যে কিন্তু রিসর্টটা। আর এই যে সামনে দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমাদের রিসর্ট। রিসর্টের নাম হচ্ছে জলদাপাড়া বনান্ত নিবাস। অ্যাকচুয়ালি ফালাকাটা থেকে কিন্তু মোটামুটি অ্যাপ্রক্স 25 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে আমাদের রিসর্ট। আমাদের কিন্তু এখান থেকে উঠতে হবে। চলো। অ্যাকচুয়ালি এনাদের কিন্তু টোটাল 5টা রুম রয়েছে। চলো একটা রুম আমি তোমাদের দেখিয়ে দিই। এই রুমটাই আমরা নিয়েছি। অ্যাকচুয়ালি এটা কিন্তু ডবল বেড, কিন্তু তোমরা চাইলে কিন্তু 3 জন এখানে অনায়াসে থাকতে পারো। টাওয়েল প্রোভাইড করে দেওয়া রয়েছে, সাবান প্রোভাইড করে দেওয়া রয়েছে, 2টো বালিশ রয়েছে, একটা ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা রয়েছে। ছোটোখাটো বসার জায়গা এরকম টাইপের করা রয়েছে দেখতে পাচ্ছি। এখানে আবার জুতো রাখারও জায়গা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 2টো কাঠের চেয়ার রয়েছে আর একটা টি টেবিল রয়েছে। এখানে আয়না রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। এবার ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে। সাবার রয়েছে, গিজার রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, সব কিছুরই কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। এইটা হচ্ছে এনাদের ব্যালকনি। ব্যালকনি থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। ব্যালকনিটাও তো এমনি খুব সুন্দরভাবে সাজানো, দেখতে পাচ্ছ। চেয়ার রয়েছে, এপাশে কিন্তু একটা টি টেবিল রয়েছে। বাহ, চেয়ারের মধ্যে প্রতিবেশে বসে পড়লো। যাই হোক, নমস্কার। ব্যালকনি থেকে তোমরা একবার ভিউটা দেখো বন্ধুরা। এদিকে কিন্তু জঙ্গল রয়েছে, আর এই পাশে মোটামুটি এরকম একটা জায়গা, আর ওই পাশে কিন্তু রয়েছে সিসামারা নদী। বেশ দারুণ লাগছে কিন্তু ভিউটা। ওয়াও। এনাদের ওপরেও কিন্তু একটা জায়গা রয়েছে, সেটাও তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এখানে কিন্তু কাঠের সিঁড়ি। অ্যাকচুয়ালি আমি যে সিঁড়ি দিয়ে উঠলাম না এতক্ষণ, সেটা পুরোটাই কিন্তু কাঠের সিঁড়ি ছিল। এখানে কিন্তু কাঠের সিঁড়ি। এই হচ্ছে ওপরের অংশটা। এটা অ্যাকচুয়ালি গেস্টদের বসার জন্য কিন্তু এই জায়গাটা করা হয়েছে। বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, দেখো বেশ দারুণ লাগছে।
আর ওই দূরে দেখো, দূরে কিন্তু সেই সীসা মারা নদী। এখান থেকে কিন্তু ভিউটা আরও সুন্দর লাগছে, যেহেতু এটা অনেকটা উঁচুতে আছি আমি। বন্ধুরা, আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমি একটু আশপাশটা ঘুরে দেখব এবং তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্যাপারটা। তো এইখান থেকে বেরিয়ে গেলে কিন্তু আমি সেই নদীর ধারে যেতে পারবো। আর সীসামারা যে নদীটা রয়েছে অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু যাওয়া যায়। চলো যাই। ওয়াও, ভিউটা দেখো বন্ধুরা, ওই পাশ থেকে কিন্তু নদীটা বয়ে আসছে, দিয়ে এই দিক থেকে কিন্তু চলে যাচ্ছে। পুরো জায়গাটার ভিউটা কিন্তু অপূর্ব লাগছে, খুব সুন্দর। অ্যাকচুয়ালি অরিজিনাল যে স্রোতের আওয়াজটা সেটা কিন্তু ঠিক ওই সব সাইড থেকেই আসছে। একটুখানি কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। এইখানটায় কিন্তু স্রোতটা বেশি রয়েছে। এই দেখো, এখান থেকে দেখলে তোমরা একটু ভালো মতন বুঝতে পারবে ওই সাইড থেকে জলটা, যেহেতু এই জায়গাটা বাঁক নিচ্ছে, স্রোতটা কিন্তু এখানেই বেশি বোঝা যাচ্ছে। আমি একটুখানি নিচে যাওয়ার চেষ্টা করবো এইসব সাইড দিয়ে। এই রাস্তাগুলো না, মানে এই মুহূর্তে শুকনো রয়েছে বলে একটু সুবিধা হচ্ছে, কিন্তু ভেজা থাকলে কিন্তু খুবই বিপজ্জনক রাস্তা কিন্তু এইগুলো। স্লিপ খেলেই কিন্তু মুশকিল। এই ব্যাস, ঠিক আছে, এইবারে ঠিকঠাক জায়গায় চলে এসেছি। ইয়া ওয়াও, তো বন্ধুরা এখন কিন্তু চলেছি লাঞ্চের টেবিলে। লাঞ্চে কী কী রয়েছে তোমাদের দেখাই। ভাত রয়েছে, উচ্ছে ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, 2 রকমের শাক রয়েছে, ডাল রয়েছে, আর এই হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছের সাইজটা তোমাদের একবার দেখাই। ওয়াও, দেখো কত বড় সাইজের কাতলা মাছ। আর এই সাইডে কিন্তু পাঁপড় রয়েছে আর স্যালাড রয়েছে। তো এই হচ্ছে রাজকীয় আয়োজন। আমার তস হয়েছে না, আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। চলো। টেস্ট কেমন? একদম ঘরোয়া খাবার, এটাকে আর বাংলায় ডিসকাস করা যায় না। ঠিক ওই রকমই। মাছটা দারুণ, যতটা সফট, দারুণ হয়েছে, দারুণ, এক কথায় দারুণ। তো বন্ধুরা, আমরা কিন্তু লাঞ্চ পাঞ্চ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন কিন্তু আমরা যাব সাইট সিনের উদ্দেশ্যে। আজকে আমরা সাইট সিন যেটা করব, চিলেপাতা জঙ্গল হয়ে আমরা ভুটানে যাব এবং ভুটানে ফুল সিলিংটা তোমাদের সাথে শেয়ার করব। ফুল সিলিংয়ে কোথায় কোথায় ঘুরি সমস্ত বিষয়টা কিন্তু তোমাদেরকে দেখাবো। চলো। রিসোর্ট থেকে ভুটান বর্ডারের ডিস্টেন্স অ্যাপ্রক্স 70 কিলোমিটার মতো, যেতে মোটামুটি 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। সামনে দেখতে পাচ্ছেন তোরসানো। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি চিলাপাতার ফরেস্টে। এখানে অ্যাকচুয়ালি পারমিশন করাতে হয়, আমরা যে গাড়ি নিয়ে এসেছি গাড়ির জন্য পারমিশন করাতে হয়, সেটাই কিন্তু করছে এই কাকা। আর এই হচ্ছে ফরেস্টটা, দেখো অপূর্ব লাগছে কিন্তু ফরেস্টটা। তো আমাদের গাড়ি কিন্তু পারমিট নিয়ে নিয়েছে, এবার কিন্তু আমরা ঢুকে পড়লাম জঙ্গলের মধ্যে। এখানে কিন্তু হাতি, রাইনোসরাস এসবও কিন্তু দেখতে পাওয়া যায়। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা হাসিমারা টি গার্ডেনের মধ্য দিয়েই যাচ্ছি। তো বন্ধুরা, হাসিমারা যাওয়ার পথে হাসিমারা টি গার্ডেনটা একদম কাছ থেকে এবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো, পুরো এরিয়াটা জুড়ে কিন্তু টি গার্ডেন আর টি গার্ডেন, দারুণ কিন্তু। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা ভারতবর্ষের খুব শেষ প্রান্তে রয়েছি, জয়গাঁও শহর। এরপরে কিন্তু রয়েছে ভুটান, আর কিছুক্ষণের মধ্যে ভুটানে প্রবেশ করব। এরপরে কিন্তু ভুটান শুরু হয়ে যাবে। ওই পার্টটা হচ্ছে ফুল সিলিং ভুটানে, আর এই পার্টটা হচ্ছে ইন্ডিয়ান জয়গাঁও। তো বন্ধুরা, এই হচ্ছে ভুটানের এন্ট্রি পয়েন্ট। এই যে রান্ডিক দিয়ে দেখছো, এদিক দিয়ে কিন্তু গাড়ি প্রবেশ করে। তো আমরা কিন্তু এই জাস্ট ঢুকছি ভুটানে। এটাই হচ্ছে গাড়ির জায়গা আর কি, এখান থেকে কিন্তু গাড়ি প্রবেশ করে। এই জাস্ট ঢুকে যাবো, এই জাস্ট ঢুকলাম ভুটানে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভুটানে প্রবেশ করে গেলাম। তো আমরা কিন্তু ভুটানে প্রবেশ করে গেছি। এখানে তোমরা চাইলে কিন্তু নিজেদের গাড়ি করেও আসতে পারো, তবে আমরা তো যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টের প্যাকেজ সিস্টেমে কিন্তু আমরা এসেছি। তো কত কি পড়েছে সেটা তোমাদের পরে জানাচ্ছি। এখন তোমাদের ভুটানের দৃশ্যটা দেখাই। এই দেখো, এ হচ্ছে ভুটান। ওয়াও, দারুণ শহর, পরিষ্কার পরিচ্ছন্ন। হাই, সবাই কিন্তু ভুটানি ছিল। এই যে ফুল সিলিংয়ের বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এইটা এখানে কলকাতা তথা জলপাইগুড়ি সব ধরনের বাস কিন্তু পাওয়া যাবে। এইখান থেকে ভিউটা দেখো বন্ধুরা,
দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের ওপর কিন্তু অনেক বাড়িঘর রয়েছে। ভিউটা জাস্ট অপূর্ব। এই দেখো এগুলোর মধ্যে কিন্তু ফুলসিংয়ের হোটেল দেখাচ্ছে। দেখো ফুলসিংয়ের হোটেল, এগুলো কি অপূর্ব। দেখো হোটেলগুলো পাহাড় রয়েছে, ভিউটা অপূর্ব। এগুলো দেখো পাহাড়ের কোলে কিন্তু বাড়ি তৈরি করা রয়েছে। বাড়ি তোমাদের দেখাচ্ছে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এলাম আমাদের প্রথম স্পট, হ্যাঙ্গিং ব্রিজ। এটাই হচ্ছে ফুলসিংয়ের হ্যাঙ্গিং ব্রিজ। ওয়াও, ভিউটা দেখো জাস্ট অপূর্ব অপূর্ব। আচ্ছা, এইখান থেকে কিন্তু নিচে যেতে হবে। নিচটা কিন্তু মোটামুটি লোহা দিয়ে তৈরি, আর এই সাইডে দেখো এগুলো কিন্তু লোহার খাঁচা সাইডে, ঠিক আছে। বাবা রে, কেমন একটা অদ্ভুত টাইপের ফিল হচ্ছে। নিচে কিন্তু নদী বয়ে যাচ্ছে, আর এটা কিন্তু মানে ওই দুলছে, ব্রিজটা কিন্তু দুলছে, ঠিক আছে। দারুণ লাগছে, দারুণ। ভিউটা দেখো জাস্ট একদম নদীর মধ্যেখানেই বলতে পারে, একদম উঁচু স্থানে দাঁড়িয়ে আছি। পুরো ওই পাশ থেকে কিন্তু নদীটা বয়ে আসছে, আর এদিক দিয়ে কিন্তু বয়ে চলে যাচ্ছে। এই দেখো, বাহ, অপূর্ব ভিউ, অপূর্ব। এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি গাড়ি চলাচলের জন্য এই ব্রিজটা তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি যখন তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি, তখন কিন্তু অতটা কিছু ভয় লাগছে না, কিন্তু যখনই নিচের দিকে তাকাচ্ছি, এতটা ওপর দিয়ে আমরা হাঁটছি, তখনই কিন্তু আসল ভয়টা লাগছে। তবে এইখান থেকে কিন্তু ভিউটা আরও সুন্দর লাগছে। দেখো, ও এরকম ভিউ আজ পর্যন্ত আমি কোনো জায়গায় দেখিনি। সত্যি অপূর্ব, জাস্ট এক কথায় অপূর্ব। এখনো কিন্তু অত দূর পর্যন্ত যেতে হবে, আমি পুরোটাই যাব, দেখা যাক কি হয়। এই আমি পৌঁছে গেলাম একদম শেষ মাথায়। দারুণ 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 ফিলিংস। হ্যাঙ্গিং ব্রিজ ক্রস করার পরে এই মুহূর্তে আমরা এরকম একটা জায়গায় চলে এলাম। এপাশে কিন্তু চেকপোস্ট রয়েছে, এপাশ থেকে হয়তো তোমরা থিম্পু বা ওইসব সাইডে হয়তো চলে যেতে পারো। যাই হোক, এখানে আর বেশিক্ষণ থাকবো না, আবার হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করে যেখান থেকে আমরা এসেছিলাম সেইখানেই ফিরে যাব। কতটা দেখো, কতটা এখান থেকে নিচে নেমে যেতে হচ্ছে, তারপর আবার ওপরে উঠতে হচ্ছে। মোটামুটি অনেকটাই কিন্তু বড় ব্রিজ এটা। ভুটানে এসেছি, মোমো খাবো না, এটা কি কখনো হতে পারে? দেখো দেখি একটা টেস্ট করে। জবাব নেই। আমরা তো এখন মোমো খেলাম, এবার তোমাদের একটা জিনিস দেখাই। এখানে দেখো পাহাড়ের কোল থেকে কিন্তু জল মানে হালকা হালকা কিন্তু বয়ে আসছে। সেখানে কিন্তু মানে স্থানীয় লোকেরা কিন্তু এখানে একটা বাঁশ দিয়ে দিয়েছে, বাঁশের এখান থেকে কিন্তু জলটা সেরকম এখানে পড়ছে, আর এটা কিন্তু একদম পিওর ফ্রেশ জল, তোমরা কিন্তু খেতে পারো। এ দেখো অভিষেক খাচ্ছে, পুরো পিওর জল, এতে কোনো ভেজাল নেই, কিছু নেই, পুরো পাহাড়ের উপর থেকে বয়ে আসছে। এটা আপনার আরামসে পান করতে পারেন। আমি একবার খেয়ে দেখি। ওয়াও, এই জলটা খেলে নাকি পেটের অসুখ সব কিছু ঠিক হয়ে যায়। তো তোমরা যদি এখানে আসো কেউ, অবশ্যই কিন্তু এই জলটা একবার টেস্ট করো। এই মুহূর্তে কিন্তু আমরা এসে গেছি আমাদের পরবর্তী স্পট, আপার গুম্ফা মনিস্ট্রি। এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়, 4 জনের কিন্তু টিকিট লাগলো 120 রুপিস, আর ভিজিটিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই হচ্ছে আমাদের টিকিট। এই হচ্ছে আপার গুম্ফা মনিস্ট্রি। দেখতে কিন্তু খুব সুন্দর, দেখো দারুণ লাগছে। আর ওই পাশে কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে, চলো ওটাও তোমাদের দেখাই। ওয়াও, ওরে বাপ রে বাপ, এখান থেকে ভিউটা তোমরা দেখো, পুরো শহরটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখো, ওয়াও, এই হচ্ছে মূল মনেস্ট্রি।
এখন কিন্তু লাইটটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, লাইটিংয়ে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো একটুখানি কাছ থেকে নিয়ে দেখাবো। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ না, সেই জন্য আমি তোমাদের এখান থেকেই জাস্ট দেখাচ্ছি হালকা। এটা ঠিক মনশ্রীর বাইরের অংশটা দেখো, এরকমভাবে মোটামুটি করা রয়েছে। আর দেখো প্রত্যেকটা মনশ্রীতেই কিন্তু এই জিনিসটা আমি দেখতে পাই, খুব ভালো লাগে কিন্তু এই জিনিসটা। ইন্ডিয়া টাইম কিন্তু 5:33 আর ভুটানি টাইম কিন্তু 6:03, মানে টোটাল কিন্তু 30 মিনিট কিন্তু এগিয়ে রয়েছে ভুটান আমাদের থেকে টাইমের দিক থেকে। রাত এখন প্রায় 10টা বাজে আর এই মুহূর্তে আমরা চলেছি ডিনার টেবিলে। আর এখানে কিন্তু এই মুহূর্তে বিশাল ঠান্ডা, সেই ঠান্ডা পড়েছে। ডিনারে কি কি রয়েছে তোমাদের দেখাই। রুটি রয়েছে, আলু ভাজা রয়েছে, ফুলকপির তরকারি রয়েছে, চিকেন রয়েছে, এই হচ্ছে খাবার। আর এই খাবারটা পুরোপুরি রয়েছে প্যাকেজের মধ্যে। নেক্সট ডে। গুড মর্নিং গাইস, আজকে কিন্তু ডুয়ার্সে আমাদের সেকেন্ড দিন। আর আজকে এখন প্রায় 6টা বাজতে যায়, হাতে সময় খুবই কম। এখন আমরা যাব জিপ সাফারির উদ্দেশ্যে। চলো, এখন কিন্তু 6টা বাজে আর আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের জিপ সাফারির উদ্দেশ্যে। ওয়েলকাম টু জলদাপাড়া ন্যাশনাল পার্ক, গেট নাম্বার 2। তো এই হচ্ছে মূল গেট, এখান থেকে কিন্তু আমাদের ভেতরে যেতে হবে। তো তোমাদের জানিয়ে দিই, রিসর্ট থেকে কিন্তু এই জলদাপাড়া যে ন্যাশনাল পার্ক, সেটার ডিস্টেন্স কিন্তু অ্যাপ্রক্স 4 থেকে 5 কিলোমিটার মতো। মোটামুটি গাড়ি করে আসতে 10 মিনিটের মতো সময় লাগলো। এই হচ্ছে মেন অফিস, এখানে কিন্তু সব ফর্মালিটিস পূরণ করতে হবে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে বাকি যে ফর্মালিটিস রয়েছে। এখানে দেখো, এখানে কিন্তু চার্টগুলো সবই দেওয়া রয়েছে। দেখো, একজন গেলে কিন্তু 2430 পড়বে, দুজন গেলে পড়বে 2630, তিনজন গেলে কিন্তু 2830। এইভাবে কিন্তু পরপর কিন্তু দেওয়া রয়েছে এখানে। এই দেখো, এই হচ্ছে চার্ট, তোমরা পারলে পজ করে একটু দেখে নিও। অ্যাকচুয়ালি এখানে সাফারি করতে গেলে কিন্তু নিজের আধার কার্ডটা সঙ্গে লাগবে, অরিজিনাল আইডিটাও লাগবে এবং একটা করে জেরক্স কপিও লাগবে। এই আইডি কার্ডটা কিন্তু এখানে মাস্ট। সমস্ত কিছু চার্জ ধরেই কিন্তু পুরোপুরি পড়েছে 3430 টাকা। এখানে তোমরা দেখে নাও, টুরিস্ট এন্ট্রি ফ্রি রয়েছে 200 টাকা। আমরা যেহেতু 6 জন আছি, সেটা টোটাল 1200 টাকাটা আর কি 6 জনের মধ্যে ভাগ হয়ে গেছে। আর দেখতে ভেহিকেল চার্জ আসে 480, তারপর গাইড চার্জ আসে 350 টাকা, একটা ফোক ড্যান্স আছে 50 টাকা, সেটা বিকেলবেলা হয়, এটা সকালে হয় না। সব মিলে মোটামুটি 3430 টাকা পড়েছে। এখানে কিন্তু বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে, আমি আর অত ডিটেলস পড়ছি না, তোমরা পারলে পোস্ট করে দেখে নিও। সকাল 6টার সময় কিন্তু এনাদের ফার্স্ট ট্রিপ শুরু হয় আর আমরা কিন্তু সেই ট্রিপটাই করতে চলেছি। এই জিপে করেই কিন্তু আমরা জিপ সাফারি করব। আর এইখান থেকে কিন্তু যেতে হবে আমাদের জিপ সাফারি কিন্তু শুরু হয়ে গেল। হাই করে দাও সবাই একটু। ঠান্ডা, খুব ঠান্ডা না? এই দেখো, আমরা কিন্তু হাতি দেখতে পেয়েছি। দেখো দেখো, জুম করে দেখাচ্ছি। এই দেখো, আর একটা হাতি না, এখানে দুটো হাতি দেখতে পাচ্ছি। এই দেখো হাতি, জলদাপাড়াতে আসাটা কিন্তু সার্থক রয়েছে। দুটো হাতি রয়েছে, দেখো এখানে একটা রয়েছে আর ডান দিকে কিন্তু হাতির বাচ্চা রয়েছে। ওয়াও, না না, তোলো তোলো, দারুণ দারুণ। ওখানে কিন্তু একটা হাতি রয়েছে, পেছনেও কিন্তু হাতি। জুম নেবো? হ্যাঁ, ওই হাতি খাচ্ছে, যে বাইক নিচ্ছে। হ্যাঁ, কথা বলছি। দেখো, আমরা হাতি দর্শন তো হয়ে গেছে। এই দেখো, এগুলো কিন্তু ইন্ডিয়ান বাইসন, একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। ওয়াও, এগুলো কিন্তু ইন্ডিয়ান বাইসন। সকালবেলার ভ্রমণ মানে অ্যাকচুয়ালি সকালে ভ্রমণ করার মজাটাই কিন্তু এটা, অনেক কিছু কিন্তু দেখা যাচ্ছে। আমাদের এই সকালবেলা সামনে কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার উপরে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো। চলো ওয়াচ টাওয়ারের উপরের দিকে যাওয়া যাক। এখান থেকে দেখো, এখানে কিন্তু সানরাইজটা বেশ ভালো মতন দেখা যাচ্ছে। এই গাছের আড়াল থেকে কিন্তু সূর্য উঠছে। আর এইসব সাইডে কিন্তু লবণ দিয়ে রাখা হয়, এই লবণগুলি কিন্তু খেতে আসে বিভিন্ন পশুরা। এই ওয়াচ টাওয়ারের নিচেই দেখতে পাচ্ছ একটা হাতি রয়েছে, এটা অ্যাকচুয়ালি এনাদের পোষা হাতি। এগুলো কিন্তু পোষা হাতি এনাদের। অ্যাকচুয়ালি যারা হাতি সাফারি করতে চায় তারা কিন্তু এই হাতিতেই কিন্তু সাফারি করে এখানে। এগুলো কিন্তু পুরোপুরি ট্রেন হাতি। এই দেখো ময়ূর।
এবারে তোমাদের জানিয়ে দিই, আমরা যেখান থেকে এলাম আর কি গেট নাম্বার 2, ওটা কিন্তু জলদাপাড়া 0 পয়েন্ট। ওখান থেকে কিন্তু টোটাল 6টা গাড়ি ছাড়ে। আর তোমরা আরেকটা জায়গা থেকে আসতে পারো, যেটা হচ্ছে মাদারিহাট থেকে ছাড়ে, ওখান থেকে কিন্তু টোটাল 12টা গাড়ি ছাড়ে। আর আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা গেট নাম্বার 2, যেখান থেকে আমরা এলাম আর কি 0 পয়েন্ট থেকে, ওখান থেকে আসলে কিন্তু তোমরা অনেক পশু পাখি দেখতে পাবে ওই সাইড থেকে আসলে। বাই। কেমন ঠান্ডা লাগছে? হেভি বিশাল ঠান্ডা, হেভি, সেই ঠান্ডা সেই। ময়ূরের আওয়াজ বন্ধুরা শুনতে পারবে জলদাপাড়া ন্যাশনাল পার্কে আসে। এ দেখো সামনে কিন্তু আছে বার্কিং বিয়ার, পুরো সামনে থেকে তোমাদের দেখাচ্ছে। কিছুদিন আগেই কিন্তু আমি চিড়িয়াখানাতে তোমাদের দেখিয়েছিলাম, এখন কিন্তু একদম সামনাসামনি দেখাতে পাচ্ছি। ধীরে ধীরে এগিয়ে চলেছে জঙ্গলের মাঝে। অ্যাকচুয়ালি মাত্র আধ ঘন্টা এখন সাফারি গেল, তার মধ্যে কিন্তু বেশ কিছু পশু তোমাদেরকে দেখাতে পারলাম। এখন দেখা যাক আর কি কি দেখতে পাই। এখন কিন্তু আমরা চলে এলো হলুং বাংলো, যেখানে ছিল আর কি। এই দেখতে পাচ্ছি, এইটাই অ্যাকচুয়ালি হলুং বাংলো ছিল। কিন্তু কোনো এক সময় এখানে কারেন্টে তারে কিন্তু আগুন লেগে গেছিলো, তারপর থেকে এই বাংলোটা পুড়ে গেছে, এখন আর এখানে কেউ থাকে না। তো মোটামুটি এরকম একটা জায়গায় কিন্তু এই মুহূর্তে আমরা এসেছি। ওই সাইডে কিন্তু হলুং নদীর একটা ঝরা রয়েছে, চলো সেটা তো আমাদের দেখাই। এ দেখো সামনে দেখতে পাচ্ছি, এটা কিন্তু হলং নদীর ঝরা একটা। হলং নদী কিন্তু অ্যাকচুয়ালি ওই সব সাইডে আছে, ওইখান থেকে কিন্তু জল বয়ে বয়ে এইসব সাইড দিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, অ্যাটলাস কিন্তু আমরা দর্শন পেলাম, যেটা দেখার জন্য এখানে আসা, এক সিংহ গন্ডার। এখানে মনে হয় জল খেতে এসছে, চলো দেখাচ্ছি পুরো বিষয়টা। এই দেখো একদম কাছ থেকে আমি তোমাদের দেখাচ্ছি, সত্যি দারুণ কিন্তু। এখন আমরা পরবর্তী স্পটের দিকে যাচ্ছি। এরপরে কোথায় যাব? হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সামনে দেখো একটা ময়ূর, ওই দেখো, ওয়াও। অ্যাকচুয়ালি হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ারে কিন্তু উঠতে দেয় না, সেই জন্য আমরা গাড়ির ওপর থেকে যেটুকু ভিউ নেওয়া নিয়ে নিয়েছি। এখানে অ্যাকচুয়ালি হরিণ দেখার সুযোগটা অনেকটা বেশি, তবে এই মুহূর্তে এখানে কোনো হরিণ নেই। একটা ময়ূর দেখতে পেলাম, তোমাদের দেখিয়ে দিলাম। যাই হোক, আমাদের 1.5 ঘন্টার জার্নি কিন্তু প্রায় শেষের পথে। এখন কিন্তু আমরা আবার সেই মূল গেটের সামনে ফিরে যাচ্ছি। ঘড়িতে এখন বাজে সকাল 9:01, আর এই মুহূর্তে বাইরের পরিবেশটা ঠিক এরকম, হালকা হালকা রোদ উঠেছে, দারুণ লাগছে কিন্তু। সকালবেলা কিন্তু আমরা অলরেডি জলদাপাড়া জঙ্গল সাফারি করে চলে এসেছি। আমাদের ঘুম থেকে উঠতে হয়েছে ওই ভোর 5:30 নাগাদ, এত ঠান্ডার মধ্যে বুঝতেই পারছো। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আজকে কিন্তু আমরা ওই জয়ন্তী রিভার এবং বক্সার জঙ্গল এইসব এরিয়াগুলোই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, ব্রেড আর অমলেট। তোমরা যদি এখানে এসে শুধু থাকো তাহলে কিন্তু তোমাদের 4 বেলা খাওয়া দাওয়া সমেত সব কিছু মিলিয়ে কিন্তু পড়বে পার হেড 1200 টাকা। সেখানে কিন্তু তোমাদের মিনিমাম 2 জন হতে হবে। আর যে আমরা যে সাইট সিনগুলো করছি সেগুলোর জন্য কিন্তু আলাদা পেমেন্ট করতে হবে, এবং কত কি পেমেন্ট করতে হবে না করতে হবে সেটা পুরোপুরি ভিডিওটা কমপ্লিট হোক, একদম ভিডিও শেষে তোমাদের ডিটেলসে জানাবো। আজ আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে জয়ন্তী রিভার। আমাদের রিসোর্ট থেকে জয়ন্তীর ডিস্টেন্স অ্যাপ্রক্স 70 কিলোমিটার মতো, যেতে মোটামুটি 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। এই মুহূর্তে কিন্তু আমরা বক্সার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি জয়ন্তী রিভারের দিকে। এই হচ্ছে বক্সার জঙ্গল, আর এই বক্সার জঙ্গল প্রায় 25 কিলোমিটার জুড়ে বিস্তৃত। বক্সা আসার পথে কিন্তু আমাদের একটা টিকিট করে নিতে হলো, পার হেড পড়েছে কিন্তু 150 টাকা করে। আর তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু পড়বে 450 টাকা। তো আর গাইড চার্জ পড়বে 300 টাকা। কিন্তু আমাদের রিসোর্ট থেকে আর কি সব কিছু ঠিকঠাক করে দেওয়া হয়েছিল। তো অ্যাকচুয়ালি যে টিকিট কাউন্টারটা, তার পাশেই কিন্তু একটা মিউজিয়াম আছে। মিউজিয়ামের নাম হচ্ছে রাজা ভাত খাওয়া মিউজিয়াম। সামনেই অ্যাকচুয়ালি মিউজিয়ামটা। তো রাজা ভাত খাওয়া নামটা কেন হয়েছে সেই সম্পর্কে কিন্তু এখানে লেখা রয়েছে। আমি আর ডিটেলস অতটা পড়ছি না, তোমরা পজ করে দেখে নিও। এপাশে বাংলায় আর এপাশে কিন্তু ইংলিশে পুরো ডিটেলসে লেখা রয়েছে। মিউজিয়ামের মধ্যে যেসব জন্তু জানোয়ার তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই অরিজিনাল, এগুলোকে কিন্তু ওষুধ মাখিয়ে রাখা রয়েছে।
চিতাবাঘগুলো এটাই কিন্তু মূল এন্ট্রি গেট। এখান থেকে কিন্তু মেনলি এন্ট্রি নিতে হয় বক্সার টাইগার রিজার্ভের জন্য। আর এখানে কিন্তু বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে। এই মুহূর্তে কিন্তু আমরা ঢুকে গেছি জয়ন্তী ফরেস্টে। তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি জয়ন্তীতে। সামনে কিন্তু গাড়ি পার্কিং করে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে অ্যাকচুয়ালি জয়ন্তীর এরিয়াটা। পরিবেশটা তোমরা জাস্ট ফিল করো। দূরে কিন্তু পাহাড় রয়েছে আর ওই সব সাইডে কিন্তু নদী রয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে জয়ন্তী রিভার। দেখো একটা ছোট্ট নদী, হালকা জল রয়েছে। ওই সাইড থেকে কিন্তু জলটা বয়ে আসছে, এখান থেকে কিন্তু বয়ে যাচ্ছে হালকা করে। আর ওই সাইডে কিন্তু দূরে রয়েছে পাহাড়। ভিউটা কিন্তু অপূর্ব। এই সাইড দিয়ে কিন্তু ওপারে যাওয়া যায়, যেহেতু আমি আজকে জুতো পরেছি, জুতোটা ভেজাতে চাইছি না। এইখান থেকে জাস্ট হালকা ক্রস করে যাব। এখানে কিন্তু সাফারিও করানো হয়। ওই যে দূরে দেখতে পাচ্ছ, সাফারি করার জন্য কিন্তু গাড়ি যাচ্ছে, এদিক দিয়ে কিন্তু যাবে গাড়িটা। জয়ন্তী পাহাড়ের এই সাইডে কিন্তু হোটেলেরও ব্যবস্থা রয়েছে। তোমরা যদি দুপুরে লাঞ্চ ফাঞ্চ করতে চাও, এইসব সাইড থেকে কিন্তু লাঞ্চ ফাঞ্চ করে নিতে পারো। এই হচ্ছে হোটেল। তোমরা কিন্তু সাফারি করার জন্য নিজেদের গাড়িও আনতে পারো, অথবা এই তোমাদের যে গাড়িটা দেখালাম ওই গাড়ি করে সাফারি করতে পারো, এখানকার গাড়ি করে। আজকে যেহেতু আমাদের হাতে সময় কম, সেই জন্য আমরা সাফারিটা করলাম না, জাস্ট এই এলাকাটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর সাফারি করলে কিন্তু তোমরা যদি নিজেদের গাড়ি যদি নিয়ে আসো সাফারি করার জন্য, কিন্তু তোমাদের গাইড কিন্তু নিতেই হবে। সেই যে গাইড ভাড়াটা আমি তোমাদের দেখেছিলাম 300 টাকা, এখন তো আমাদের লাগেনি যেহেতু গাইড নিই বলে। গাইড নিলে কিন্তু ওই ভাড়াটা লাগবে। এই মুহূর্তে আমরা যাচ্ছি বক্সার জঙ্গলের মধ্যে দিয়ে। সত্যি পুরো ঘন জঙ্গল কিন্তু এখানে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন এসে গেছি সাঁতরাবাড়ি। এখানে কিন্তু টোটাল 4টে ভিউ পয়েন্ট রয়েছে। আমাদের নিজেদের গাড়ি কিন্তু এখানে পার্কিং করে এইসব গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো কিন্তু ভাড়া করে যেতে হবে, প্লাস গাইডও কিন্তু নিতে হবে। আমাদের এখানে কিন্তু গাড়ি চেঞ্জ করতে হবে। গাড়ি ভাড়া মোটামুটি 500 টাকা মতো পড়বে এবং গাইড চার্জ কিন্তু পড়বে 400 টাকা। সব মিলে মোটামুটি 900 টাকা মতো পড়বে এখানে। আমাদের হাতে যেহেতু সময় বেশি নেই, সেই জন্য আমি আর এইসব সাইডে যাচ্ছি না। তোমরা আসলে কিন্তু এটা দেখে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ 4টে পয়েন্ট কিন্তু রয়েছে। চুনাভাটি আছে, 0 পয়েন্ট আছে, বক্সা ফোর্ট আছে আর লেপচা খাই। এই টোটাল 4টে স্পট কিন্তু এখান থেকে তোমরা দেখতে পারবে। এই দেখতে পাচ্ছ এই গাড়িগুলো ভাড়া করেই কিন্তু যেতে হবে এখান থেকে। আমরা এখন চলে এসেছি আমাদের লাস্ট যে স্পট, ডিমা নদী ভিউ পয়েন্ট। এই সময় যা সানসেটটা হচ্ছে, এখান থেকে ভিউটা তোমরা দেখো। ওয়াও! এই জায়গায় কিন্তু অনেকে এসে ফটো তুলছে। এই সানসেটের সময় কিন্তু এখানে ম্যাক্সিমাম লোকেরা আসে। যাই হোক, এই সময় কিন্তু নদীতে বেশি জল নেই। বর্ষাকালে কিন্তু এখানে ম্যাক্সিমাম জলটা থাকে। আর এই যে মুহূর্তে যেহেতু শীতকাল, খুবই কম জল রয়েছে। তবে এই মুহূর্তে পরিবেশটা বা ভিউটা জাস্ট দেখো। ঘড়িতে এখন বাজে 8টা 5। আর এই মুহূর্তে একটা অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, শীতের মরশুমে বনফায়ার। এর থেকে ভালো জিনিস কিন্তু আর হয় না। দারুণ কিন্তু। এখানে বনফায়ারের জন্য কিন্তু কোনোরকম কোনো টাকা লাগে না। এনাদেরকে বললে এনারাই কিন্তু পুরোপুরি সেট আপ করে দেবেন। কিন্তু তোমরা যদি চিকেন বারবিকিউ করতে চাও তাহলে কিন্তু পার কেজিতে পড়বে 1000 টাকা। আমরা যেহেতু প্যাকেজ সিস্টেমে ছিলাম, সেই জন্য আমাদের এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয়নি, পুরোটাই ছিল প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এখানে চিকেনের সাইজগুলো দেখো অনেকটা বড় বড় রয়েছে কিন্তু। তো এই হচ্ছে চিকেন বারবিকিউ। সাইজটা দেখো অনেকটাই বড় সাইজ। এটা হচ্ছে ধনেপাতা চাটনি, জাস্ট মিশিয়ে একটা বাইট। হেভি দারুণ হয়েছে। নেক্সট ডে। গুড মর্নিং গাইস। আজকে কিন্তু আমাদের তৃতীয় দিন জলদাপাড়াতে। আর সকালবেলা কিন্তু আমরা পেয়ে গেছি চা। একটু পরে কিন্তু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে কিন্তু আবার সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। আজকে আমরা যেসব জায়গায় যাবো সেটা হচ্ছে কোচবিহারের রাজবাড়ি দেখবো এবং আশেপাশে কিছু সাইট সিন করাবো। সমস্ত বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, পরোটা, অমলেট আর এই ঘুগনি। তো তোমরা কিন্তু এখানে কিন্তু অপশনাল আছে, তোমরা চাইলে কিন্তু ব্রেড অমলেটও নিতে পারো, লুচিও নিতে পারো। আমরা পরোটাটা নিয়েছি। তো এই হচ্ছে আমাদের গাড়ি। তো চলো এখন আমরা বেরিয়ে যাই আস্তে আস্তে সাইট সিনের উদ্দেশ্যে।
তো আজকে কিন্তু আমাদের সাথে আছে সুকান্ত দাই পুরোপুরি ঘুরিয়ে দেখাবে আজকে আমাদের সাইট সিন। প্রথমে তো রাজবাড়ি যাচ্ছি, ডিস্টেন্স কত এখান থেকে? তো আমাদের রিসোর্ট থেকে কিন্তু কোচবিহার রাজবাড়ির ডিস্টেন্স অ্যাপ্রক্স 52 কিলোমিটার। এই জাস্ট আমরা কিন্তু পৌঁছলাম কোচবিহার রাজবাড়ি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ভেতরের অংশে প্রবেশ করে গেছি। আমাদের টিকিট প্রাইস পড়েছে 30 টাকা, যেহেতু আমরা অফলাইনে কেটেছিলাম। আর ফরেনারদের জন্য কিন্তু এখানে টিকিট প্রাইস 300 টাকা করে। আর তোমরা যদি অনলাইনে কাটো তাহলে কিন্তু টিকিট প্রাইস একটু কম পড়বে। আমাদের ইন্ডিয়ানদের জন্য পড়বে 25 টাকা, আর ফরেনারদের জন্য কিন্তু পড়বে 250 টাকা। আর এই প্যালেস কিন্তু শুক্রবার করে বন্ধ থাকে, এটা কিন্তু সবাই একটু খেয়াল রেখো। আমি এক্ষুনি ভেতরে প্যালেস থেকে ঘুরে এলাম। ভেতরে কিন্তু বিভিন্ন অ্যান্টিক জিনিসপত্র রয়েছে এবং বিভিন্ন রাজপরিবার রাজাদের বিভিন্ন ছবি টবি রয়েছে, এইসব জিনিসপত্র রয়েছে। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য আমি আর তোমাদের ভেতরের অংশটা শেয়ার করতে পারিনি। তো তোমরা আসলে কিন্তু অবশ্যই ভেতরে গিয়ে দেখে আসো, ভালো লাগবে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী স্পট মদন মোহন মন্দির। এইটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে কিন্তু 2 চাকার জন্য 10 টাকা এবং 4 চাকার জন্য কিন্তু 20 টাকা ভাড়া লাগে পার্কিংয়ের জন্য। এই হচ্ছে মদন মোহন মন্দির, খুব সুন্দর কিন্তু মন্দিরটা। এই দেখতে পাচ্ছ এই হচ্ছে ঠাকুর, গোপাল বসে রয়েছে, দারুণ লাগছে কিন্তু ঠাকুরকে দেখো। এখানে কিন্তু ধূপ ফুপ তোমরা লাগিয়ে রাখতে পারো, এখানে কিন্তু বলি হয় দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে মোটামুটি মন্দিরটা। তো এখানে আসলাম, এখানে এসে ভেতরে কিন্তু ঠাকুরকে দর্শনও করলাম, খুব সুন্দর লাগলো। কিন্তু তোমরা কিন্তু এই জায়গায় কোচবিহার বেড়াতে আসলে কিন্তু এই মন্দিরে কিন্তু অবশ্যই এসো। আমরা তো মন্দিরটা ঘুরে এলাম, এই সাইডে ছিল মন্দির, আর মন্দিরের অপোজিট সাইডে দেখো এত বড় একটা ঝিল রয়েছে, খুবই সুন্দর ঝিল। এখানে দেখছি অনেকে মাছও ধরছে। যাই হোক, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ঝিলটা দেখো, বেশ বড়ই ঝিল। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আর এসে গেছি আমরা আমাদের পরবর্তী স্পট বানেশ্বর শিব মন্দির। এই হচ্ছে সেই মন্দির, দেখতে পাচ্ছ ভেতরে মোটামুটি অনেক ভক্তের সমাগম কিন্তু হয়েছে এখানে। আর মন্দিরটির এরিয়াটা কিন্তু মোটামুটি এরকম। আর এই হচ্ছে মূল মন্দিরটা, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই পাশে কিন্তু রয়েছে একটা দিঘি, চলো ওটাও শেয়ার করি তোমাদের। ঝিলটা কিন্তু বেশ বড় ঝিল, আর এখানে কিন্তু শুনলাম কচ্ছপও রয়েছে। যাই হোক, কচ্ছপকে কিন্তু খাবার দাবার দেওয়া যায় না, সেই জন্য কিন্তু ঘিরে দেওয়া রয়েছে যাতে কেউ না খাবার দাবার দিতে পারে। অনেক কচ্ছপ মারা যাচ্ছে এখানে, সেই জন্য আর কি এই ব্যবস্থাটা করা হয়েছে। এই মূল মন্দিরটা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, সেই জন্য তোমাদের আর দর্শন করাতে পারলাম না। ওই পাশে কিন্তু একটা মন্দির রয়েছে, সেটা তোমাদের একবার দর্শন করিয়ে দিই। এই মন্দিরের পাশে কিন্তু এরকম একটা মন্দির রয়েছে, দেখতে পাচ্ছি। এই দেখো, খুব সুন্দর কিন্তু মন্দিরটা। তো বন্ধুরা, সাইট সিন করার পরে এখন কিন্তু আমরা চলে এসেছি আবার রিসোর্টে। এখন আমরা লাঞ্চের টেবিলে এসেছি। লাঞ্চে কী কী রয়েছে দেখো, ভাত রয়েছে, 3 রকমের শাক ভাজা রয়েছে, ডাল রয়েছে, ফুলকপি আলু তরকারি রয়েছে। আর এই দিকে দেখো কাতলা মাছ, কত বড় সাইজের কিন্তু কাতলা মাছের পিসটা দেখো। আর এইদিকে রয়েছে চাটনি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে এই মুহূর্তে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়ছি, আশেপাশটা একটুখানি ঘুরে দেখবো। সেদিন যে তোমাদের আমি দেখিয়েছিলাম সিসামারা নদী, সেই নদীর তীরেই কিন্তু আমরা এখন টোটো সাফারি করব। আমাদের টোটো কিন্তু এসে পড়েছে। এই টোটো সাফারি বলে যে কোনো জিনিস আছে, সেটা কিন্তু এখানে এসেই শুনতে পেলাম। এটাও কিন্তু একটা নতুনত্ব জিনিস আমার কাছে। আর এই সিসামারা নদীর আশপাশ দিয়ে কিন্তু আমরা পুরোটা ঘুরবো। এই নদীর ওপারে কিন্তু রয়েছে চিলা পাতার জঙ্গল, দেখো পুরো ঘন ফরেস্ট কিন্তু ওই সাইডটা। নীলে নীল। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি সিসামারা চা বাগানে। ভিউটা দেখো বন্ধুরা, সূর্য অস্ত যাচ্ছে আর তারই ঠিক বলে কিন্তু রয়েছে চা বাগানটা। এই পাশে কিন্তু রয়েছে সিসামারা চায়ের বাগান, আর এই পাশে কিন্তু নদী বয়ে যাচ্ছে। এই পাশে কিন্তু চাঁদ উঠেছে, এই পাশে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে। পুরো অ্যাটমসফিয়ারটাই কিন্তু আলাদা। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা একদম এন্ডিং পয়েন্টে চলে এসেছি। এইখানে কিন্তু বাস শেষ। এবারে তোমরা একটা ইনফরমেশন জানিয়ে দিই,
কিছুদিন আগে নর্থ সিকিমে যে তিস্তা নদীতে যে বানটা এসেছিল সেখানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, সেটা কিন্তু এখানেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি করেছে। এই দেখো এখান থেকে কিন্তু যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ ওই পাশে কিন্তু রাস্তাটা কানেক্ট করেছিল, সেইটা কিন্তু পুরোপুরি ভেঙে গেছে। আর এই পাশে দেখো, ওই পাশে দূরে দেখতে পাচ্ছ একটা বাড়ি ঘরটর এখানে অনেক কিছু ছিল, সব কিছু কিন্তু ভেঙে তছনছ করে দিয়েছে। মোটামুটি এই হচ্ছে এখনকার পরিস্থিতি। এইখানকার ক্ষয়ক্ষতির নমুনা দেখে এটুকু বুঝতে পারলাম যে আসল সিকিমে যেখানে আসল বানটা এসছিল সেখানে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হতে পারে। সত্যি খুবই মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছিল। কিন্তু এইখানে এসে একটা জিনিস আমি আবিষ্কার করলাম, তোমরা যদি এখানে জোরে কথা বলো না সেটা কিন্তু ইকো হয়। তোমাদের একটা নমুনা দেখাচ্ছি, মারাত্মক কিন্তু দারুণ, এখানে বিশাল ইকো হচ্ছে। আপনাদের প্যাকেজ সম্পর্কে একটুখানি আমাদের বলে দিন দর্শক বন্ধুদের। হ্যাঁ, আমাদের প্যাকেজটা দু রকমের হয়। একটা হচ্ছে লজিং ফুডিং নিয়ে, যেটা হচ্ছে 4 বেলার খাবার আমরা দিই। 4 বেলার খাবারের মধ্যে থাকবে আপনার দুপুরের থেকে শুরু হবে মাছ ভাত, সঙ্গে ডাল সবজি যেগুলো থাকবে। বিকেলে আমরা ভেজ পকোড়া, চা এগুলো দিই। রাত্রেবেলা চিকেন, ভাত, রুটি যে যেমন খায় সেভাবে করে দিই। সকালে ব্রেকফাস্টটা রয়েছে, ব্রেড বাটার অনেকে খায়, অনেকে লুচি সবজি, যে যেমন পছন্দ করে সেভাবে আমরা করে দেওয়ার চেষ্টা করি বা দিই। এই পুরো প্যাকেজটা হচ্ছে পার হেড হচ্ছে 1200 টাকা আমরা নিই, ঠিক আছে। আর রুমে থাকতে পারবে 2 থেকে 3 জন, মানে 2 জন থেকে 3 জন একটা রুমে ভালোভাবে থাকতে পারবে। আমার তো আমরা যে প্যাকেজটা করছি সেই প্যাকেজটা হচ্ছে 3 নাইট 4 ডেজের প্যাকেজ। তো প্রথম দিন যেদিন গেস্ট এলো, প্রথম দিন আমরা রাখছি ভুটান ট্যুরটা। ভুটানে ফুলশিলিংয়ে একটা হ্যাঙ্গিং ব্রিজ খুব সুন্দর করেছে, আর ওই মনস্ট্রিগুলো যে আছে মন্দিরগুলো, বৌদ্ধ মন্দির, সেই মন্দিরগুলো আমরা সুন্দরভাবে ঘুরিয়ে দেখাই। পরের দিন আমরা করাই জয়ন্তী বক্সাটা সুন্দরভাবে ঘুরিয়ে এনে তারপরের দিন আমরা হচ্ছে করে দিই কোচবিহার সাইট সিন করাই। এর সঙ্গে থাকছে একটা আমাদের যে বাঁধটা রয়েছে, এই বাঁধটা আপনি দেখতে পাচ্ছেন, এটা 8 কিলোমিটার একটা বাঁধ রয়েছে, সামনে চা বাগান রয়েছে। হ্যাঁ, এটা আমরা টোটো দিয়ে ঘুরিয়ে দিই গেস্টকে সুন্দরভাবে। আর একদিন আমরা করে দিই জলদাপাড়া জঙ্গল সাফারি, মানে জিপ সাফারি। হ্যাঁ, জিপ সাফারি। তো আমাদের এই পুরো প্যাকেজটা রয়েছে হচ্ছে 7,999 টাকায় মাত্র। মানে এটা ভাবাই যায় না 7,999 টাকার মধ্যে এরকম একটা প্যাকেজ। একদম আমরা নিজেদের থেকে চেষ্টা করছি যতটা কমে গেস্টদেরকে আমরা সার্ভিসটা দিতে পারি, সেই হিসেবে চিন্তা ভাবনা করি এই প্রাইসটা আমরা করেছি। আর আমরা তো এলিফ্যান্ট সাফারিও করেছি, সেটা হয়তো পরবর্তী ভিডিওতে তোমরা দেখবে। তো দাদা, এলিফ্যান্ট সাফারিটাও আপনারা বুকিং করে দেন তো? হ্যাঁ, এলিফ্যান্ট সাফারি আপনারা করতে চাইলে আমরা বুকিং করে দিই, কিন্তু সেটার জন্য যে খরচাটা হবে সেটা আলাদা হবে, সেটা প্যাকেজের বাইরে আর কি। হ্যাঁ, প্যাকেজের বাইরে। তো সেটা অনলাইনে যদি আপনি করেন, অনলাইনেও আমরা বুক করে দেবো। আবার অফলাইনেও একটা সাফারি হয়। হ্যাঁ, ধরুন কালকে আপনি এলিফ্যান্ট রাইডিং করবেন, তাহলে আজকে বিকেলে কাউন্টারে গেলেন, কাউন্টারে গিয়ে আপনি টিকিটটা করে নিলেন। এবার ধরুন আপনার যাওয়ার সময় নেই বা আপনি যেতে পারছেন না, সাইট সিনে গেছেন, সেক্ষেত্রে আমরা বুকিং করিয়ে দেবো। এবারে আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই, এই যে বনফায়ার যেটা আমরা করেছিলাম প্লাস চিকেন বারবিকিউ, এবং আমরা স্টেশন থেকে যে পিক আপ করেছিল গাড়ি আমাদের, এবং স্টেশন পর্যন্ত কিন্তু ড্রপও করে দেবে, সব কিছু মিলিয়ে কিন্তু 7,999 টাকা। তবে হ্যাঁ, কন্ডিশন কিন্তু একটাই, তোমাদের কিন্তু গ্রুপে 4 জন থাকতে হবে। 4 জন থাকলে কিন্তু তোমরা এই প্যাকেজটা পাবে। এর থেকে যদি তোমরা কম থাকো তাহলে কিন্তু মানে ভাড়াটা একটু বেড়ে যাবে আর কি। এই কথাটা শুধু একটু খেয়াল রেখো।